চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 2025 সালের বই। এটি হচ্ছে অধ্যায় 14 আমাদের ইতিহাস। সমাধান করব 71 পৃষ্ঠা ও 73 পৃষ্ঠার সমাধান করব এই একটি ভিডিওতে। তো ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ 2025 সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলে আপলোড করা হয়। তো প্রথমে আছে এসো বলি। বাংলার প্রাচীনকালে ইতিহাস সম্পর্কে তুমি যা শুনেছ তা শিক্ষকের সহায়তায় শ্রেণীতে সবার সাথে আলোচনা করো। তো দুটি পয়েন্ট দেওয়া আছে, রাজবংশ কী, এবং 2 নম্বরে আছে প্রাচীন যুগে মানুষের প্রধান পেশা কী ছিল। তাহলে আমরা উত্তরটি দেখে নিই। এই হচ্ছে আমাদের প্রশ্ন দুটি, রাজবংশ কী এবং প্রাচীন যুগে মানুষের পেশা কী ছিল। তো এই দুটির উত্তর তো নিচে দেওয়া আছে, কিন্তু এই যে উত্তরটি, এটি হচ্ছে এই যে এটার উত্তর। বাংলার প্রাচীনকালে ইতিহাস সম্পর্কে তুমি যা শুনেছো তা শিক্ষকের সহায়তা শ্রেণীতে সবার সাথে আলোচনা করো। তো তোমরা আবার এইটার উত্তর ভেবো না, এটা হচ্ছে এইটার উত্তর, এই যে, আর এটার উত্তর তারপরে দেখাবো। তো এটার উত্তর হচ্ছে এই যে বাংলার প্রাচীনকালের ইতিহাস সম্পর্কে আমি যা শুনেছি তা হলো বাংলায় প্রাচীনকালে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন রাজা দেশে শাসন করেছেন। এদের মধ্যে শশাঙ্ক নামে এক প্রভাবশালী রাজা ছিলেন। তিনি বাংলার বাইরেও রাজ্য সীমানা বানিয়েছিলেন। শশাঙ্কের পর 8ম শতকে রাজা গোপাল পাল রাজবংশ প্রতিষ্ঠা করেন। এই রাজবংশ বাংলায় দীর্ঘ প্রায় 400 বছর রাজত্ব করেছিল। এরপর দ্বাদশ শতকে সেন বংশীয় রাজা লক্ষণ সেন রাজত্ব শুরু করেন। তাতে 1204 খ্রিস্টাব্দে 1204 খ্রিস্টাব্দে পরাজিত করে বখতিয়ার খিলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন। সেই সময়ে সমাজ জীবনের মূল ভিত্তি ছিল গ্রাম, প্রধান পেশা ছিল কৃষি, ধান আর আখ ছিল প্রধান ফসল। হিন্দু ও বৌদ্ধ ছিল প্রধান দুটি ধর্ম। বিনোদনের প্রধান উপাদান ছিল নাচ গান, পাশা দাবা, মল্লযুদ্ধ ও কুস্তি খেলা। ভাত ছিল প্রধান খাদ্য, তবে মানুষ শাক সবজি ডাল ও মাছও খেত। সে সময় কুটির শিল্পের তৈরি কাপড় বিদেশে রপ্তানি করা হতো। সমুদ্রপথে চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলার বণিকরা বিদেশের সাথে বাণিজ্য করতেন। এই ছিল আমাদের এটির উত্তর। এখন আমরা উত্তর দেখাবো রাজবংশ কী। এই যে রাজবংশ হলো উত্তরাধিকার সূত্রে পর্যায়ক্রমে শাসনকারী রাজাদের পরিবার। তারপরে 2 নম্বরে আছে প্রাচীন যুগে মানুষের প্রধান পেশা কী ছিল। উত্তর, প্রাচীন যুগে মানুষের প্রধান পেশা ছিল কৃষিকাজ। তো এই ছিল আমাদের ক নাম্বারের উত্তর। এখন চলে যাব খ নাম্বারে। খ নাম্বারে কি আছে, এসো লিখি। নিচের 3 জন রাজার বিভিন্ন অর্জন এবং তাদের শাসনকাল লেখো। কাজটি জোড়াই করো। শশাঙ্ক, গোপাল, লক্ষণ সেন। তাহলে আমরা খ নাম্বারের উত্তর দেখে নিই। এই যে খ নাম্বার আছে প্রাচীন যুগে বাংলা 3 জন রাজার অর্জন ও তাদের শাসকদের শাসনকাল লেখা হলো। নাম: শশাঙ্ক, গোপাল পাল, লক্ষণ সেন। অর্জন: রোকসানা, শামীমা। শাসনকাল: তো বাংলার স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিলেন শশাঙ্ক। গোপাল: তিনি পাল রাজবংশের প্রতিষ্ঠাতা। লক্ষণ সেন: তিনি ছিলেন একজন সুপণ্ডিত ও কবি। এখন শশাঙ্ক: বাংলার বাইরেও রাজ্য সীমানা বানিয়েছিলেন। গোপাল: তার আমলে বাংলার অরাজকতার অবসান ঘটে। লক্ষণ সেন: একক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। শাসনকাল: শশাঙ্ক 7ম শতক, গোপাল 8ম শতক, লক্ষণ সেন দ্বাদশ শতক। তো এই ছিল আমাদের খ নাম্বারের অ্যান্সার। এখন চলে যাব গ নাম্বারে। গ নাম্বারে কি আছে, আরও কিছু করি। নিচে দেওয়া শতাব্দীর ঘটনা পঞ্জি আঁকো এবং এই 3 জন রাজার নাম এবং তাদের
রাজবংশীয় শাসনামলের সময় উল্লেখ করো। সপ্তম শতক, অষ্টম শতক, নবম শতক, দশম শতক, একাদশ শতক, দ্বাদশ শতক। তাহলে কি আমরা এগুলা দেখবো। এই ছিল এই যে গ নাম্বারে এগুলো তো লেখায় আছে। এখন তো এই হচ্ছে প্রশ্ন এবং এই হচ্ছে উত্তর, যেটি আমাদের আঁকা কথা বলা হয়েছে। এই যে দাবা, নাচ, কুস্তি খেলা, তারপর আছে এই যে মল্লযুদ্ধ। এই যে সপ্তম শতক রাজা শশাঙ্ক, অষ্টম শতক রাজা গোপাল, পাল বংশের প্রতিষ্ঠা, নবম শতক পাল বংশ, দশম শতক পাল বংশ, একাদশ শতক পাল বংশ এবং দ্বাদশ শতক লক্ষণ সেন। এখন ঘ নাম্বারে আছে যাচাই করি। বিভিন্ন রাজার সাথে তাদের শাসনকালের মিল করো। সপ্তম শতক, তো এটার সাথে মিলে শশাঙ্ক, 1 2 3। এই যে সপ্তম শতক শশাঙ্ক, তারপরে হচ্ছে অষ্টম শতক গোপাল, দাগ হচ্ছে না গোপাল, এবং দ্বাদশ শতক লক্ষণ সেন 3। তো এই ছিল আমাদের 71 পৃষ্ঠার সমাধান। এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠা 73-এর সমাধানে। 73-এ প্রথমে আছে ক নাম্বারে এসো বলি। এখানে আছে বাংলার মধ্যযুগের ইতিহাস সম্পর্কে তুমি যা জানো তা শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো। এবং এই দুটি পয়েন্ট আছে, তো আমরা সবগুলোর উত্তর এখন দেখব। এই যে আলোচনা করো, তা এই হচ্ছে আলোচনা। মধ্যযুগের ইতিহাস সম্পর্কে আমি যা জানি তা হলো চতুর্দশ শতকে শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার সিংহাসন দখল করেন। তার আমলে দেশীয় ভাষা, সাহিত্য, পণ্ডিত ও কবিদের সমাদর বাড়ে। পরবর্তীকালে 12 ভূঁইয়াদের নেতা ঈশা খাঁ বাংলার স্বাধীনতার জন্য ষোড়শ শতকে দিল্লির মোগল সম্রাট আকবরের সাথে যুদ্ধ করেন। সপ্তদশ শতকে বাংলা মোগলদের অধীনে চলে গেলে শায়েস্তা খান বাংলার সুবেদার নিযুক্ত হন। তার আমলে সব জিনিস খুব সস্তা ছিল। তার আমলে বাংলায় হিন্দু, মুসলমান এবং বৌদ্ধ সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ মিলেমিশে সম্প্রীতির সাথে বাস করত। এ যুগের অর্থনীতি ছিল কৃষিভিত্তিক। এ সময় সূক্ষ্ম সুতার তৈরি মসলিন এবং রেশমের কাপড় খুবই প্রসিদ্ধ ছিল। আমদানি থেকে রপ্তানি বাণিজ্য এ সময় বেশি ছিল। বাণিজ্য কেন্দ্র হিসেবে চট্টগ্রাম সুপরিচিত ছিল। তারপরে যে 2টা পয়েন্ট বলছিলাম না বইয়ে, এই যে কখন বাংলা সাহিত্যের ব্যাপক বিকাশ ঘটে। উত্তর, মধ্যযুগে বাংলা সাহিত্যের ব্যাপক বিকাশ ঘটে। 2 নাম্বার পয়েন্ট, মুঘলরা কোন স্থান থেকে শাসনকার্য পরিচালনা করত। উত্তর, মধ্যযুগে মুঘল সম্রাটরা দিল্লি থেকে কাজ পরিচালনা করতেন। তো এই ছিল আমাদের ক নাম্বারের সমাধান। এখন চলে যাব খ নাম্বারে এসো লিখি। নিচের 3 জন রাজার বিভিন্ন অর্জন সম্পর্কে লেখো। কাজটি জোড়াই করো। শামসুদ্দিন, ইলিয়াস শাহ, ঈশা খাঁ, শায়েস্তা খাঁ। তো এগুলোর উত্তর লিখে নেব। খ নাম্বার শামসুদ্দিন ইলিয়াস খাঁ 1400 খ্রিস্টাব্দ বাংলার স্বাধীনতা বজায় রাখা। ইলিয়াস শাহী বংশের সূচনা। ঈশা খাঁ 1600 খ্রিস্টাব্দ মোগল আক্রমণ প্রতিহত করা। শায়েস্তা খাঁ 1700 খ্রিস্টাব্দ তার আমলে শাসন ছিল, টাকার 8 মণ চাল পাওয়া যেত। তারপরে আছে শামসুদ্দিন ইলিয়াস শাহ দেশীয় ভাষা, সাহিত্য, পণ্ডিত ও কবিদের সমাদর। ঈশা খাঁ বাংলায় মোগলদের স্বাধীনতা মেনে নেননি। শায়েস্তা খাঁ জলদস্যুদের বিতাড়িত করেন। তো এই ছিল আমাদের খ নাম্বার উত্তর। এখন চলে যাব গ নাম্বারে। গ নাম্বারে আছে আগের পাঠে তোমার আঁকা ঘটনাপঞ্জিটির সাথে বাংলার মধ্যযুগ যোগ করো। এই সময়কাল সম্পর্কে আরও কিছু ঘটনা খুঁজে বের করার চেষ্টা করো। তো এই হচ্ছে আমাদের উত্তর। এই যে নাচ, মল্লযুদ্ধ এবং
এই যে বাণিজ্য জাহাজ, মসলিন কাপড়। তো এই সম্পর্কে কিছু ঘটনা কথা বলা হয়েছে, খুঁজে বের করতে এসে ঘটনা। মধ্যযুগে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে মানে 1204 খ্রিস্টাব্দে বাংলায় সিংহাসন দখল করেন। তার শাসনামলে তার শাসনকালেই মধ্যযুগের শুরু বলা হয়। বখতিয়ার খিলজির মাধ্যমেই বাংলার মুসলিম শাসনের সূচনা হয়। এ সময় হিন্দু, মুসলমান, বৌদ্ধসহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ মিলেমিশে সম্প্রীতির সাথে বসবাস করত। মধ্যযুগের শাসকদের আনুকূল্য বাংলা ভাষা ও সাহিত্যের ব্যাপক বিকাশ হয়। তো এই ছিল আমাদের ঘ নাম্বার উত্তর। এবং ঘ নাম্বারের উত্তর দেখে নেব। বিভিন্ন শাসকদের সাথে তাদের শাসনামলের মিল করো। চতুর্দশ শতক, ষোড়শ শাসন, সপ্তদশ শতক। তো এগুলার উত্তর এখন আমরা দেখব। এই হচ্ছে উত্তর। চতুর্দশ শতক শামসুদ্দিন ইলিয়াস শাহ, ষোড়শ শতক ঈশা খাঁ, সপ্তদশ শতক শায়েস্তা খাঁ। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী 15 অধ্যায়ের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল।